আপনি যদি এই মুহূর্তে আমাকে বিয়ে না করেন তাহলে আপনার বোনের ও আমার ছোট ভাইয়ের সাথে বিয়ে হবে না। কথাটা বলতেই অঞ্জলির হাত ধরে টেনে নিয়ে গাড়িতে বসায় অভ্র। অঞ্জলি শুধু ছলছল নয়নে অভ্র দিকে তাকিয়ে আছে। অঞ্জলি তো অভিকে বড্ড বেশি ভালোবাসে, তাহলে কি করে পারবে অভ্রকে বিয়ে করতে? আমি পারবো না আপনাকে বিয়ে করতে। আপনার বোনের বিয়ে হতে চাইলে আর একটা কথাও বলবেন না আপনি। ভালো করেই জানেন আহাত আমার কথায় সব করে। আমি চাইলে এখনই বিয়ে ভেঙে দিব। বিয়ে ভেঙে দিলে যে আমার বাবা মেনে নিতে পারবে না, সাথে সাথে গলায় দড়ি দিবে। খুব শখ করে বাবা আপুর বিয়ে দিচ্ছে। এত বড় বাড়িতে আপুকে বিয়ে করিয়ে নিতে রাজি হয়েছে শুনে বাবা মা খুশিতে কান্না করে দিয়েছে। আমি কি করে পারি তাদের খুশি ভেঙে দিতে? অভিকে অত কষ্ট দিতে পারি না। বড্ড দোটানাতে আছি। গড়ির থামাতেই দেখলাম সাইনবোর্ডের বড় করে লিখা কাজী অফিস। অশ্রু সিক্ত নয়নে তাকিয়ে আছি লিখাটার দিকে। অভ্র এসে আমাকে এক প্রকার টেনে হিছড়ে গাড়ি থেকে নামালো। আমার হাতটা শক্ত করে ধরে কাজী অফিসের ভেতরে নিয়ে গেল। কিরে তোরা এসেছিস? একটা মেয়ে আর একটা ছেলে বসে আছে একটা বেঞ্চিতে। দেখে মনে হচ্ছে অভ্রের বন্ধু। মেয়েটাকে আর তোকে এত দিন বলেও বিয়ে করাতে রাজি করতে পারিনি কেউ, আর আজ তুই নিজে ইচ্ছেতে একটা মেয়েকে এক প্রকার জোর করে তুলে নিয়ে আসলি। তুই চুপ করবি? এত বেশি কথা বললে চলে যা, আমার বিয়ে আমি নিজেই করব। এটা বলার সাথে সাথে ছেলেটা চুপ করে যায়, আর কথা বাড়ালো না। বেশ কিছুক্ষণ পর বিয়ে শেষ করে এসে গাড়িতে বসলাম। আল্লাহ আমাকে এমন অগ্নিপরীক্ষাতে কেন পাঠালো? এখন তো উনি আমাকে বাড়িতে নিয়ে যাবে, দুই পরিবার কি মেনে নিবে এই বিয়ে? এই যে শুনুন। উনার ঝাঝালো কণ্ঠে শুনে উনার দিকে তাকালাম। এত ন্যাকামো করার দরকার নেই। বিয়েটা শুধু 6 মাসের জন্য। 6 মাস পরে আপনাকে আমি নিজেই মুক্ত করে দিব। আমি কিছু বললাম না। কিন্তু কেন 6 মাসের জন্য আমাকে বিয়ে করার কি দরকার ছিল? আমি নিচের দিকে মাথা দিয়ে বসে আছি। বাসায় পৌঁছানোর পর গাড়ি একটা মস্ত বড় অট্টালিকার সামনে দাঁড় করালো। অভ্র গাড়ি থেকে নেমে কিছু বুঝে উঠার আগেই আমাকে কোলে তুলে নিল। এই কি করছেন? আমি হেঁটে যেতে পারবো। বেশি কথা বললে কোল থেকে ফেলে দিব কিন্তু। ভয় পেয়ে আমি শুভ্র শট খামচে ধরলাম। সামনের দিকে তাকাতেই দেখলাম আমার সদ্য বিবাহিত বোন আর বোন জামাই দাঁড়িয়ে আছে। সামনে বরণ ডালা। আগে বড় বউকে বরণ করে ঘরে তুলবে, তারপর ছোট বউকে। অভ্র বেশ জোরে এ কথাগুলো বলল। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। এতদিন বিয়ে করে না, এখন একেবারে কাউকে না জানিয়ে বিয়ে করে নিয়েছে। ছোট বোনের মনে হয় বড় বোনের বিয়ে দেখে লোভ সামলাতে পারেনি। একেবারে বড় ভাইকে ফাঁসিয়ে বিয়ে করে নিয়েছে। একেবারে লাজলজ্জা মাথা খেয়েছে। এখনকার ছেলে মেয়েরা এতগুলো গুরুজনের সামনে বউকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে বলি কি মেয়ে কি হাঁটতে পারে না। সবার কথাগুলো আমার শরীরে তীরের মতো আঘাত করছে। আমার আপু দিব্যার দিকে তাকাতেই দেখি চোখের পানি সমানতালে গড়িয়ে পড়ছে। আমি অভ্রকে বললাম নামানোর জন্য, কিন্তু চোখ রাঙিয়ে তাকাতেই চুপ হয়ে গেলাম। আর কারো মুখে কোনো বাজে কথা শুনতে চাই না। অভ্র অপু আমার কলিজা। আমার নাতিরা যাই করুক আমি মেনে নিব। বৌমা আমার বড় নতবুকে বরণ করো আগে। অভ্রের দাদিমা, যার কথায় এবাড়ির প্রত্যেকটা মানুষ উঠে আর বসে। দাদিমা এসে দিব্যা আর অপুকে সাইডে দাঁড় করিয়ে অভ্রকে সামনে নিয়ে আসেন। হাসি মুখে বরণ করে বাসায় ঢুকান আমাকে।
অভ্র কোল থেকে নামিয়ে সোজা উপরে চলে যায়। আমি শুধু অবাক হয়ে দেখছি এত সহজে উনি সব মেনে নিল। আমাদের বরণ শেষ হলে দিব্যা আর অপুকে বরণ করার জন্য সামনে ডাকে। অপু, তুই জানিস না বউকে কোলে করে বাসায় ঢুকতে হয়, যা এই বাড়ির নিয়মের মধ্যে পড়ে। সরি দাদিমা, আমার ভুল হয়ে গেছে। হয়েছে হয়েছে, এখন কোলে তুলে ভেতরে প্রবেশ কর। সকল নিয়ম শেষ হবার পর দিব্যাকে আমার অপুকে বসায় একসাথে। কিন্তু অভ্র না থাকায় দাদিমা অভ্রকে আসতে খবর পাঠায়। কে জানি আমার নাতি আর নতবউ নিয়ে কি বলছিলে। আর কখনো যদি এসব কোনো ধরনের কথা শুনি তাহলে তোমরা কে আমি ভুলে যাব। বজ্রকণ্ঠ কথাগুলো বলে উনি জোরে জোরে অভ্রে ডাকা শুরু করল। আমি চোখ তুলে উপরে তাকাচ্ছি না। আপু আমার উপর খুব রেগে আছে, তা আমি ভালোই বুঝতে পারতেছি। কি করব আমি, কিছুই তো করার ছিল না। বাবা মা তো আমাকে মেরেই ফেলবে এ কথা শুনতে পারলে। অভ্র এসে আমার পাশে বসল। সবাই ছবি নিতে ব্যস্ত হয়ে পড়ল। আমার পরনে শাড়ি ছিল। বোনের বিয়ে উপলক্ষে শাড়ি পরেছিলাম। কত সাজুগুজু করেছিলাম। কাল এমন সময় ও জিজুর সাথে কত মজা করব ভাবতেছিলা। আর আজ আমি কারো বউ হয়ে বসে আছি। তোমরা সবাই দিব্যাকে নিয়ে শাড়ি চেঞ্জ করিয়ে অপুর রুমে দিয়ে আসো। অভ্রের সব কজিনরা দিব্যাকে নিয়ে চলে গেল। অভ্রের দাদিমা অভ্রের মা রেনু বেগমের দিকে তাকিয়ে বললেন, বৌমা তুমি খাবার পাঠাও আমার রুমে। অঞ্জলিকে নিয়ে আমার রুমে চলে আয় অভ্র। আমার শরীরে হাঁটার মতো শক্তি পাচ্ছি না, তাও আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। আর অভ্র বানরের মতো লাফিয়ে লাফিয়ে উপরে উঠছে। উনি সিঁড়ির অনেকটা উপরে চলে গিয়েছেন। আমার দিকে তাকিয়ে বললেন, আবার কোলে নিতে হবে নাকি? আমি মাথা নাড়িয়ে নিষেধ করলাম। এবার শরীর সব শক্তি দিয়ে দ্রুত উঠতে লাগলাম। আমি বেডের উপর বসে আছি। অভ্র বারবার চলে যেতে চাইলে ও দাদিমা আটকে রাখছে। আমার প্রশ্নের উড় না দিয়ে কোথাও যেতে পারবি না অভ্র। দাদিমা, কাজ আছে আমার অনেক। বিয়ে করলি কেন অঞ্জলিকে? প্রয়োজন ছিল তাই। এটা বলেই বেরিয়ে গেল। আবার ফিরে এসে বলল, অঞ্জলিকে আমার রুমে দ্রুত পাঠিয়ে দেও দাদিমা। অঞ্জলি আমার সাথে থাকবে। তাহলে আমিও থাকব তোমার সাথে। বলেই চলে যায়। আমি চমকে গেলাম। উনি এমন গাছাড়া ভাব কেন করছেন যেন কিছুই হয়নি। অঞ্জলি, দাদিমার ডাকে চোখ তুলে তাকালাম। শাড়ি পরতে পারো? না দাদিমা। যাও ফ্রেশ হয়ে শাড়ির বাকি জিনিসগুলো পরে নেও। আমি শাড়ি পরিয়ে দিব। আমি মাথা নাড়িয়ে ওয়াশরুমে চলে গেলাম। শাওয়ার ছেড়ে দিয়ে ইচ্ছেমতো কান্না করলাম অনেকক্ষণ। বেশ কিছুক্ষণ পর দরজায় নক করাতে উঠে দ্রুত কাপড় চেঞ্জ করে নিলাম। বাহিরে বের হতেই দাদিমা একটা রেড কালারের শাড়ি পরিয়ে দিল। খাবারের প্লেটটা সামনে ধরে খাইয়ে দিতে চাইল। কিন্তু এই অবস্থায় আমার ভেতরে খাবার ঢুকছে না। অনেক কষ্টে অল্প খেয়ে আর খাবো না বলে দিলাম। অঞ্জলি, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এই কথা শুনে যেন আমার কান্নার মাত্রা আরও বেড়ে গেল। উনি আমাকে কিছুটা শান্ত করে অভ্রের রুমে রেখে দিয়ে আসল। বিনা ফুলেই বাসর কর, কারণ বিনা অনুমতিতে বিয়েটা করলি। দাদিমা চলে গেল। আমি বেডের উপর দুই পা গুটিয়ে বসে আছি। আমার নাম অঞ্জলি আজাদ। বাবা কৃষি কাজ করে, মা গৃহিণী। আমরা দুই বোন। আমি এইচএসসি পাশ করলাম। দিব্যা আপু অনার্স প্রথম বর্ষে পড়ে। অভ্র চৌধুরী, বাবা মারা গেছে। উনারা দুই ভাই, এক বোন। অভ্র, অপু, অনি। অনি আপুর বিয়ে হয়ে গেছে।
অভ্র অপু দুজনেরই পড়াশোনা শেষ করে নিজেদের বিজনেস দেখাশোনা করে। হঠাৎ কারো দরজা বন্ধ করার শব্দ আমার কল্পনার জগৎ থেকে বের হলাম। এখন অভ্র ছাড়া কেউ এ রুমে প্রবেশ করবে না। উনি তো ধর্মের সব নিয়ম মেনে আমাকে বিয়ে করেছেন, তাহলে এখন আমার উপর তার অধিকার খাটাতে আসবে। অভ্র রুমে ঢুকে আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। আমি ভয়ে চোখ বন্ধ করে বললাম, আপনি আমার কাছে আসবেন না, আমি আপনাকে অনেক ভয় পাই। অনেকক্ষণ হয়ে গেছে উনি কোনো কথাও বলছে না, আমাকে ও স্পর্শ করছে না, তাই একটু একটু চোখ খুললাম। অভ্রের দিকে তাকিয়ে দেখি আমার দিকে রক্তবর্ণ চোখ দিয়ে তাকিয়ে আছে। আমি কিছু না বুঝার আগেই আমার হাত ধরে টেনে বিছানা থেকে নামিয়ে অন্য একটা রুমে নিয়ে যায়। ওই রুমের লাইটটা অন করে আমাকে রেখে দরজা বন্ধ করে চলে আসে। দরজা বন্ধ করে বাহির থেকে বলে গেল, চিৎকার করবে না, আজ থেকে আপনার জায়গা এইখানেই। আপনি ভাবলেন কি করে আপনার মতো মেয়েকে আমি স্পর্শ করব? অভ্র চৌধুরীর রুচি এত খারাপ না। আমি এতই খারাপ তাহলে আমাকে জোর করে বিয়ে করলেন কেন? আমার ভালোবাসা স্বপ্ন আশা সব ভেঙে দিলেন কেন? আমার অভিকে আমি কি ওর দিব? ছেলেটা বড্ড বেশি ভালোবাসে আমায়। বিছানায় শুয়ে ভাবতেছি কালকে আমার জীবনে হকি কি হতে পারে। সবাই যখন জানতে পারবে মেনে নেবে কি আমায়? একা তো কখনো ঘুমায়নি, ভয় করতেছে, তাই লাইট অন করে শুয়ে পড়তেই ঘুম দুচোখে চলে আসে। সকালবেলা দিব্যাকে নিয়ে সবাই অনেক মজা করছে। যাই হোক, কালকে রাত দিব্যার কাছে অনেক স্পেশাল ছিল। কিন্তু অঞ্জলি যা করল তার জন্য মনে মধ্যে বড্ড রাগ পুষে রেখেছে। এ বাড়ির মানুষগুলো অনেক ভালো, নয়তো ছোট বোনের এমন কাজের জন্য দিব্যাকে ও কথা শুনতে হতো। দিব্যা একটা মেয়েকে ডেকে জিজ্ঞেস করল, অভ্র ভাইয়ার রুমে আমাকে নিয়ে যেতে পারবে? হে চলো, কিন্তু অভ্র ভাইয়া অনেক রাগী, যদি আমাকে বকা দেয়। কিছু হবে না, আমাকে নিয়ে যাও। মেয়েটা আমার হাত ধরে উপরে নিয়ে যাচ্ছে, এটা দেখে কয়েকজন জিজ্ঞেস করল, ভাবি আপনি উপরে যাচ্ছেন কেন? আমি আস্তে করে ওর দিলাম, অঞ্জলি কাছে। ও অভ্রের বউয়ের নাম কি অঞ্জলি নাকি? তারা রাতে হয়তো ঘুমায়নি, এখন ঘুমাচ্ছে, এখন গিয়ে ডিস্টার্ব করবেন কেন? এটা বলেই সবাই হাসা শুরু করল। আমি কারো কথা না শুনে উপরে যেতে লাগলাম। অভ্র ভাইয়ার রুমের সামনে যেতেই দেখলাম রুমের দরজা লক করা ভেতর থেকে। তার মানে সত্যিই ওরা ঘুম থেকে উঠে নাই। ওদের কি কোনো কাণ্ড জ্ঞান নেই? কয়টা বাজে এখন, ও ঘুম থেকে উঠে নাই? তার উপর বাসাবর্তী মেহমান, আজকে তার উপর আজকে রিসিপশন। এত বড় একটা কাণ্ড ঘটিয়ে মেয়েটা কিভাবে দুপুর অবধি ঘুমাচ্ছে? সামনে পাই একবার থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। মনে মনে অঞ্জলিকে বকতে বকতে নিচে নেমে আসছে দিব্যা। ঘুমের মধ্যেই মনে হচ্ছে পাখির মতো উড়তেছে। অঞ্জলির খুব ভালোই লাগছে। ছোটবেলা থেকে কত ইচ্ছে পাখির মতো ডানা মেলে উড়বে। মানুষের নাকি যে ইচ্ছে বাস্তবে পূরণ না হয়, তা স্বপ্নে পূরণ হয়। অঞ্জলি ওর স্বপ্নে সেই ইচ্ছে আজকে পূরণ হচ্ছে। সারা জীবন যদি শুধু এই স্বপ্নই দেখতে পারতাম। হঠাৎ শরীরে পানি পড়তেই অঞ্জলি চোখ খুলে দেখে অভ্র দাঁড়িয়ে আছে। অঞ্জলি শাওয়ারের নিচে। তার মানে অভ্র কোলে থাকা অবস্থায় ই পাখির মতো উড়ার স্বপ্ন দেখেছে। অভ্রকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অঞ্জলি ভেজা শরীরে উঠে অভ্রকে জড়িয়ে ধরে। অঞ্জলির এমন কাজে বেশ অবাক হয় অভ্র। মুহূর্তের মধ্যেই অঞ্জলি অভ্রকে ছেড়ে আবার শাওয়ারের নিচে চলে আসে। এই মেয়ে, আপনার সাহস তো কম না। এই থামেন থামেন, আমাকে কোলে করে এনে ভিজিয়ে দিলেন কেন?
আমি একা ভিজব নাকি, তাই আপনাকে নিয়েই ভিজলাম। 10টার উপরে বাজে, আপনি এখনো ঘুমাচ্ছে তো আর কি করার ছিল? রাবিস, বের হন আপনি। আমার ওয়াশরুম আমাকে বের হতে বলছে। এই যে শুনেন, আমি হেঁটে আপনার ওয়াশরুমে আসি নাই, সম্মান দিয়ে কোলে করে নিয়ে এসেছি। দাঁতে দাঁত চেপে বলল। তো এই অভ্র, নিচে আসো, দাদিমা ডাকছে। অনি আপুর ডাকে অভ্র ওয়াশরুম থেকে চলে যায়। আমি দরজা লক করে গোসল শেষ করে ডাকতে লাগলাম। এই যে শুনছেন? না, আমার কান নাই। আমি জানি আপনি বয়রা। আপনি বয়রা, বেয়াদব মেয়ে। হে আদব ছেলে, ভেজা কাপড়ে আর কতক্ষণ দাঁড় করিয়ে রাখবেন? ঠান্ডা লাগবে তো। আপনার কাপড় কি আমি পরে বসে আছি নাকি? বিয়ে করেছেন কিন্তু দায়িত্ব পালন করতে পারেননি। আমার কোনো কাপড় তো আনিনি। দাদিমা পর্ণের শাড়িটা দিয়েছিল, সাথে বাকি প্রয়োজনীয় জিনিসগুলোও। উনি আর কোনো কথা না বলে চলে গেলেন। আমার কান্না পাচ্ছে, আজকে মনে হয় ভিজা কাপড়েই দাঁড়িয়ে থাকতে হবে। হে আল্লাহ, নিয়ে যাও আমাকে। কিছুক্ষণের মধ্যেই দাদিমা রুমে আসে। দাদিমেকে দেখে আমার কান্না থেমে যায়। এই তুই কি বোকা, এভাবে কান্না করছিস কেন? কান্না করিস না, আমি শাড়ি নিয়ে এসেছি, পরিয়ে দিব। মহিলার বয়স হলে কি হব, বেশ শক্তিশালী, আলহামদুলিল্লাহ। কি সুন্দর করে শাড়ি পরিয়ে দেয়। নিজের কাজগুলো ও নিজেই করতে পারে, কারো করে দিতে হয় না। উনি শাড়ি পরিয়ে আমাকে নিয়ে নিচে নামলেন। দিব্যার মুখের দিকে তাকতেই ভয় পেয়ে গেলাম। বেশ রেগে আছে। আমাকে তো না পারে চোখ দিয়ে গিলে খেয়ে ফেলবে। দিব্যার এমন রূপ দেখে আমি অন্যদিকে ফিরে যাই। সবাই সবার কাজে ব্যস্ত, তাই আমি রুমে যাওয়ার জন্য পা বাড়ালাম। কিন্তু কিছু দূর যেতেই মনে পড়ল আমি কোনো রুমে যাব। অভ্রের রুমে নাকি, আমাকে যে রুমে ঘুমাতে দিয়েছে ওই রুমে। হঠাৎ কেউ আমাকে তার দিকে ঘুরি সজোরে থাপ্পড় মারল। তাকিয়ে দেখলাম দিব্যা। আমার সুখ দেখে তোর সহ্য হয়নি অঞ্জলি? একেবারে আমার বড় জ্যা হয়ে চলে আসলি। আমি হলে না এই মুখ কাউকে দেখাতাম না। তোর মতো হিংসুটে মেয়ে আমি আর জীবনেও দেখিনি। নিজের বোনের সুখ সহ্য হয় না। আমার চোখ দুটো কোনো বাধাই মানছে না। অশ্রু মুছে সামনের দিকে তাকাতেই দেখি অভ্র দাঁড়িয়ে আছে। আমাকে আপু ভুল বুঝল, উনি খুশি তো এবার। কিন্তু না, আমার ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়ে উনি আমার বউয়ের গায়ে হাত তোলার সাহস পেলে কোথায় মিনতি? গতকাল পর্যন্ত তোমার বোন ছিল, আজকে তোমার বড় জ্যা, মনে রেখো। অভ্র শান্ত স্বরে কথাগুলো অপুকে চিৎকার করে ডাকা শুরু করল। সাথে সাথে অপু দৌড়ে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে ভাইয়া? তোর বউ মিহির গায়ে হাত তুলেছে। আর কখনো যেন এমন না দেখি। সরি ভাইয়া, ভুল হয়ে গেছে, মিনতির পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। অপু অভ্রকে জমের মতো ভয় পায়। মিহির অভ্রের এত আদিক্ষেতা দেখে বলল, আমার বোন আমাকে থাপ্পড় মেরেছে, আপনার কি? অভ্র মিহির দিকে অগ্নিদৃষ্টিতে তাকাতেই মিহি ভয় পেয়ে যায়। এই রে, লাস্ট মুহূর্তে একটা কথা বলে গেলাম ফেসে। এখন আবার কি করে আল্লাহ জানে। বেয়াদ্দপ উগান্ডা হাতি, তোর জন্যই তো আজকে আমার মিনতির কাছে থাপ্পড় খেতে হলো, আবার তুই আদিক্ষেতা দেখাতে আসলি। মিহি এক পা দু পা করতে করে অভ্র থেকে কিছুটা দূরে সরে দৌড়ে রুমে চলে আসল। মিনতি পুরো দৃশ্যটা দেখল। অপু আর অভ্র কথা বলতেছে।
মিনতি মিহিকে এভাবে যেতে দেখে অবাক হয়নি, কারণ মিহির যে এসব অভ্যাস আগেও ছিল। মিহি মিনতি গ্রামের মেয়ে, বাবার কৃষক বলে কিন্তু অতটা ও নিম্ন ফ্যামিলির না। মোটামুটি মিনতির বাবা নিজের জমি ফসল বিক্রি করে, খুব ভালোই চলে তাদের। যেদিন কোনো অপরাধ করে বাসায় ফিরত মিহি, সেদিন যদি বুঝতে পারব যে বাসার সবাই তার অপরাধের কথা জেনে গেছে, তাহলে কখনো জানালা দিয়ে, কখনো সিঁড়ির সাথে লেগে থাকা গাছ দিয়ে পালিয়ে যেত। অপুর সাথে কথা বলে মিহি বলে পিছনে তাকাতে দেখি মিহি নেই। অভ্র মিহি না দেখে নিজের রুমের দিকে পা বাড়ায়। অভ্র যেতে ইমিনতে অপুর দিকে তাকিয়ে বলল, অভ্র ভাইয়াকে এত ভয় পাওয়ার কি আছে? ভাই বড় ধন, রক্তের বাঁধন যদি হয় পৃথক নারীর কারণ। এটা দিয়ে তুমি কি বুঝাতে চাচ্ছেন অপু? আমার ভাইকে আমি যথেষ্ট সম্মান করি, ভয়ও পাই, তাতে তোমার যেন কোনো সমস্যা না থাকে। মিহি এমন ছেলে পেয়েছে, মিহির ভাগ্য। তুমি আমাকে নিয়ে ভাবো, মিহিকে নিয়ে ভাবার জন্য অভ্র আছে। বোনটা আমার, তুমি বুঝবা কি অপু? অযথা ঝামেলা করো না। বিয়েটা হয়ে গেছে মিনতি, তুমি এখন যাই করো কোনো কিছু পরিবর্তন হবে না। তুমি বিয়েটা এতটা স্বাভাবিকভাবে নিচ্ছ কিভাবে অপু? অভ্র ভাইয়া যা করেছে ভালোর জন্যই করেছে। তুমি এগুলো নিয়ে মাথা গামাও, আমার বাবা এত প্যারা নিতে ভালো লাগে না। চলো তো। এটা বলে মিনতির হাত ধরে নিয়ে চলে যায়। রুমে যে একটার পর একটা ড্রেস দেখছে মিহি। রুমে অনেকগুলো ড্রেস রাখা, সবগুলোই খুব সুন্দর সুন্দর। খুব সুন্দর লং কামিজ, গোল জামার সাথে লেগিংস, প্যান্ট, সবকিছুই এনেছে দেখছি। কয়েকটা শাড়িও এনেছে দেখছি। শাড়িগুলো ভালো লেগেছে। হঠাৎ অভ্র রুমে এসে দেখে পুরো বেডে ছড়িয়ে ছিটিয়ে আছে ড্রেসগুলো। এই মেয়ে, আপনি ড্রেসগুলো দিয়ে আমার রুমের অবস্থা তো খারাপ বানিয়ে ফেলেছেন। আচ্ছা, একটা কথা বলতে চাই। অভ্র আলমারি থেকে নিজের শার্ট বের করতে করে বলল, আমি শুনতে চাই না। আরে না হয় আপনাকে নিয়ে আমার মনে সন্দেহ থাকবে। আপনার মনে আমাকে নিয়ে সন্দেহের পাহাড় থাকুক, আমার কোনো সমস্যা নেই। তাহলে কি ভাবব আপনি সত্যিই এটা করেছেন? অভ্র ভ্রু কুচকিয়ে জিজ্ঞেস করল, কি করেছি? আগে কি বিয়ে করেছিলেন? হোয়াট ননসেন্স! না মানে তাহলে মেয়েদের ড্রেস সম্পর্কে আপনার এত ধারণা কিভাবে? বিয়ে না করলে তো এত সুন্দর সুন্দর ড্রেস কিনতে পারতেন না। অভ্র আস্তে আস্তে মিহির পাশে এসে দাঁতে দাঁত চেপে বলল, অনি আমার বোন, সব সময় আমি ড্রেস কিনে দিতাম। ওহ আচ্ছা, এখন দূরে যান। আপনার কাছে আসার কোনো ইচ্ছেই আমার নেই। ড্রেসগুলো সুন্দর করে গুছিয়ে রাখেন। বড্ড অগোছালো আপনি। ভালো হয়েছে আপনার কি? আমার কিছু না, কিন্তু আপনার মতো একটা অপদার্থকে সহ্য করতে হবে কতদিন কে জানে। ঠিক বলেছেন, আমার আর আপনার পরিস্থিতি এক মিস্টার অভ্র। কি বললেন? মিহি কাপড় গুছানো শুরু করেছে, এমন ভাব করছে যেন অভ্রের বলা আর কোনো কথাই কানে যাচ্ছে না মিহির। প্রায় রাত হয়ে এসেছে। মিহি লং কামিজ সাথে পেন্ট পরে চুলগুলো ছেড়ে দিয়ে বেকনিতে বসে আছে। মিনতির রিসিপশন আজকে, সবাই বেশ আনন্দ করছে। এতক্ষণ রেডি হয়ে সবাই নিচে চলে গিয়েছে। আজকে যদি বাসায় থাকত তাহলে তো বাবা মায়ের সাথে বেশ আনন্দ করে বোনের রিসিপশনে আসত, কতই না মজা করত। কিন্তু অভ্র নামের মানুষটার জন্য তা আর হয়ে ওঠেনি। বারবার কারণটা জানতে ইচ্ছে হয়, কেন উনি আমার সাথে এমন করল। যখনই ভাবি জিজ্ঞাসা করব কেন আমাকে বিয়ে করেছে, ঠিক তখনই উনার রাগান্বিত মুখটা দেখে চলে আসি, আর বলা হয়ে ওঠে না।
অভি নামের মানুষটা তো সত্যিই অনেক ভালোবাসত, অকারণেই তাকে ঠকানো হলো। আমার মিষ্টি নাতবউটা কই? দাদিমার আওয়াজ শুনে মিহি চোখের পানি মুছে দাঁড়িয়ে গেল। দাদিমা, আমি বেকনিতে। কি রে, তুই তো আমার কাছে একবারও দেখা করলি না দুপুরের পর থেকে। আমার নাতিকে পেয়ে সব ভুলে যাস নাকি? বেকনিতে আসতে আসতে কথাগুলো বলল দাদিমা। সাথে অভ্রও আসল। হে দাদিমা, তোমার নাতি তো দেখতো সালমান খানের মতো, চোখই ফেরানো যায় না। এটা বলে অভ্রের মুখের দিকে তাকেই দেখি। আমাকে ইশারায় বলছে, দেখে নিব পরে। দেখ কত সুন্দর আমার নাতি, তাও তুই উপহাস করিস। এখন রেডি হয়ে নে, নিচে তোর বড়ির সবাই আসছে। কথাটা শুনতেই আমার গলাটা শুকিয়ে গেল, কি জানি কি হয়। মা বাবা ভালোবেসে আগলে নেবে নাকি অপবাদ দিয়ে দূরে সরিয়ে নিবে? যদি ভালোবেসে আগলে নেয় তাহলে বলবো আমাকে বাসায় নিয়ে যেতে। এখন তো আর অভ্র আমাকে বিয়ে ভেঙ্গে দিবে বলে ভয় দেখাতে পারবে না। আমি অনমনে বাহিরে দিকে তাকিয়ে আমাকে মা বাবা মেনে নিবে নাকি ভাবছি। অভ্র হাতের আগুল দিয়ে মুখের ভিতরে গ্লিসারিন দিয়ে বলল, হা করে এত কি ভাবছেন? একটু মিষ্টি মুখ করে নিন, তাহলে ভাবনাগুলো আরও মিষ্টি হবে। আপনি একটা বদের হাড্ডি মনেমনে বললাম। সত্যি কি আমি হা করে ভাবছিলাম? দেখি তো আয়নার সামনে গিয়েও। আয়নার সামনে যেতেই অভ্র বলল, শাড়ি পরে নিচে যান। আপনি কি আমার মান সম্মান রেখেছেন নিচে যাব কোনো মুখে? অভ্র চৌধুরী বউ হয়েছেন, এটাই অনেক ভাগ্যের ব্যাপার। আমি তো এত ভাগ্যবতী হতে চাইনি। কেন করলেন আমার সাথে এমন? এত কেন রোর দিতে পারবো না, কিন্তু সময় হলে ঠিকই আপনাকে আমার বাঁধন থেকে মুক্ত করে দিব। বলেই অভ্র রুম থেকে বের হয়ে যায়। শত প্রশ্নের ওরের আশায় বসে থাকি, কিন্তু উনি তো কিছুই বলছেই না। নিচে ও যাব না, কোনো মুখ নিয়ে যাব মা বাবার সামনে। বেশ কিছুক্ষণ পর অভ্রের মা রুমে ঢুকল। আমি উনাকে দেখেই বসা থেকে উঠে দাঁড়িয়ে যাই। কান্না করার কারণে চোখ নাক লালা হয়ে গিয়েছে। উনি রুমের লাইট অন করে আমার মুখের দিকে তাকিয়ে জড়িয়ে ধরে। আমার মায়ের মতো আদর করছে দেখে আমি বেশ অবাক হয়। এতদিন শুনো এসেছি শাশুড়িরা শুধু কাজই করাই মায়ের মতো ভালোবাসে না, কিন্তু উনাকে দেখে আমার ধারণাটা পরিবর্তন হয়ে গেল। দুপুরে খাওনি কেন মা? ক্ষুধা নেই আম্মু। রাগ করেছ? আম্মু, আমাদের বাসার কি সবাই এসেছে? হে, তুমি রেডি হওনি কেন মা? আম্মু, ওরা তো আমাকে মেনে নিবে না। ধুর পাগলি, আমার ছেলেটা কোনো দিক দিয়ে খারাপ বলো তো? কেন মেনে নিবে না? যেখানে আমাদের কোনো আপত্তি নেই সেখানে তোমার পরিবারেরও কোনো আপত্তি থাকার কথা না। উনার কথা শুনে আমার ভয়টা অনেকটা কেটে গেছে। সরি পড়তে পারো। আমি মাথা নাড়িয়ে না করলাম। চলো পরিয়ে দেই। আর কোনো কথা বলবা না। আম্মু আমাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছে, সাথে ম্যাচিং জুয়েলারিও এনে দিয়েছে। এখন নিজে একটু সাজুগুজু করে নেও তো। আমরা আগের মানুষ, আমাদের সাজ ভালো লাগবে না। একটু পর আমি তোমাকে নিচে নিয়ে যাব, আসছি। আমাকে আর কোনো কথা না বলতে দিয়ে উনি চলে গেলেন। আমি সাজুগুজু করতে আবার বেশ ভালোবাসি, তাই মনের মাধুরী মিশিয়ে সাজায় মন দিলাম। আমি আয়না নিজের চুল ঠিক করতে দেখি অভ্র রুমে এসেছে। আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ও সুযোগ মিস করলাম না, বলে দিলাম। এত দেখলে আবার প্রেমে পড়ে যাবেন। ও আপনি? আমি তো ভাবলাম আমার রুমে ভূত প্রেত আসলো না তো। শয়তানের রুমে ভূত প্রেতে কমই আসে। বলেই রুম থেকে বেরিয়ে গেলাম। ভয় ভয় নিচে যেতে লাগলাম।
এক সিঁড়ি নামি তো 2 সিঁড়ি উঠি, এমন করতে করতে অনেকক্ষণ যাবৎ উপরে ও দাঁড়িয়ে আছি। কি করে যাব সবার সামনে? মিহি। অভ্রের আম্মু ডাকে, নিচে দিকে তাকলাম। উপরে উঠতে উঠতে বলল, ভয় পাচ্ছিস কেন? আমি তোমার বাবার সাথে কথা বলেছি। তোমার মা তো আসেনি, তাই আমি ফোন করে বলে দিয়েছি যেন কিছু না বলে। আজকে মিনতির সাথে তুমি ও যাচ্ছ মিহি। কথাটা শুনে আম্মুকে জড়িয়ে ধরলাম। মিহি শুনো। আমি আম্মুকে ছেড়ে দুজন নিচে নামতে থাকলাম। যেহেতু তাদের অমতে বিয়ে করেছ, এতে কম বেশি উনারা রাগ করে আছে। আমি যাই বলি না কেন তোমার উপর কিন্তু রাগটা থাকবেই। তুমি বড় হয়েছ, মা বাবার পায়ে ধরে ক্ষমা চেয়ে নিও। ঠিক আছে আম্মু। নিচে নামতেই আমাকে আর আম্মুকে ঘিরে ধরেছে কয়েকটা আন্টি। রেনু, এটা আপুর বউয়ের বোন না? হে, দেখতে তো ভারী মিষ্টি। তা আমাদের নুহাসের জন্য বেশ পছন্দ হয়েছে। আমার অভ্রের বউ এটা ভাবি। ওমা, কি বলে এটা? ছেলের এবার দেবদাস থেকে বিয়ে করল। তা আমাদের শোনাওনি কেন? আপুর বিয়ের দিনই তো বিয়ে হয়েছে। আপনারা তো শোনার কথা। শুনি নাই। মেয়ে সুন্দর তো, তাই আর কি অভ্র দেখে ঠিক থাকতে পারেনি, বিয়ে করে নিয়েছে। যেভাবেই বিয়ে করুক ভাবি, আপনার তো কিছু না। খেয়ে নিন, রাত অনেক হয়েছে, আমি যাচ্ছি। আম্মু আমার হাত ধরে বাবার কাছে নিয়ে এসেছে। বাবা আমাকে দেখে চোখের পানি অনবরত পড়ছে। বাবার কান্না দেখে আমিও ঠিক থাকতে পারেনি। দৌড়ে জড়িয়ে ধরলাম। কেন করলি মা এমন? তুই বললে আমি তোকে অভ্রের হাতে তুলে দিতাম। বাবা, সব বলবো সময় হক। তুমি আমাকে ভুল বুঝো না। হয়েছে বাবা, মেয়ের কান্না, এখন চলো খেয়ে নিবে। দাদিমা আমাদের সবাইকে নিয়ে খেতে বসেছে। সব নিয়ম কারণ শেষ হবার পর আমরা এখন আমাদের বাসায় চলে যাব। আমি সবার আগে গাড়িতে গিয়ে বসেছি, যদি পরে আমাকে রেখে চলে যায় এই জন্য। মিহি, তুই অভ্র ভাইয়াকে না নিয়ে এই গাড়িতে উঠে গেলি। অভ্র কেন যাবে মিনতি? অপু কেন যাচ্ছে? তোর মন চাইলে তোর জামাইকে রেখে যা, এতে আমার কি? থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব, যা অভ্র ভাইয়াকে নিয়ে আয়। পারব না। তাহলে আমি বাবাকে ডেকে বলছি তোকে রেখে যাওয়ার জন্য। দূর বাবা, সবাই শুধু আমাকে এমন করে। গাড়ি থেকে নেমে অভ্রের রুমের দিকে পা বাড়ালাম, এই অভ্র যেন আমার সাথে না যায়। আল্লাহ, দেখো তুমি। অভ্র আমার সাথে থাকলে আমি অভির সাথে কথা বলতে পারবো না। চারদিকে অনেক অন্ধকার। এই সময় কে আবার লাইটগুলো অফ করে দিল? উপরের তলায় পুরোই ফাঁকা। নিচে মানুষ আছে। অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছি এক জায়গায়, ভয় হচ্ছে অনেক। এখান থেকে চিৎকার দিল ও কেউ শুনবে না। কি করব ভেবে পাচ্ছি না। হঠাৎ আমার হাতে কারো স্পর্শ পেতেই ভয়টা আরো বেড়ে গেল। হাতে ধরে কোলে তুলে নিল। আমি চিৎকার দিতে গেল ও মুখে চেপে ধরে। এত চেঁচাচ্ছেন কেন? কেউ শুনতে পাবে না। আপনি এমন করে আমকে কোলে নিলেন কেন? অন্ধকারে শাড়ির মধ্যে পা লেগে পড়ে যাবেন। বেশি কথা না বলে এক হাত দিয়ে শার্টের পকেট থেকে ফোনটা বের করেন। আমাকে নামান আগে, তাহলে অন্ধকারের মধ্যে নিয়ে যাব। কোনো কিছুর সাথে ধাক্কা খেলে আপনি প্রথম ব্যথাটা পাবেন। কথাটা ঠিকই, ব্যথা পেলে আমার তো আর বাবার বাসায় যাওয়া হবে না। তাই ফোনটা নিলাম পকেট থেকে আর ফ্ল্যাশ অন করলাম। অভ্র রুমে নিয়ে আমাকে নামিয়ে দরজা লাগিয়ে দেয়। আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসে। আমি ও পিছাতে থাকি। এক পর্যায়ে দেওয়ালের সাথে আটকে যাই। কি ব্যাপার, যাচ্ছেন না কেন পিছনে? বলেই আমাকে তার 2 বাহুতে আবদ্ধ করে নিয়েছে।
আমার অনেকটা কাছে চলে এসেছে, আমার অন্যরকম শিহরণ সৃষ্টি হচ্ছে, তাই আমি ধাক্কা দিয়ে সরে আসতে চাইলাম কিন্তু বিন্দু পরিমাণও নাড়াতে পারিনি। এর মধ্যেই আমার হাতে পাশে লাইট জ্বলে উঠে। কিন্তু অভ্র দূরে যাচ্ছে না, আস্তে আস্তে আমার মুখের কাছে আসতেই আমি চোখ বন্ধ করে ফেলি। কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে, উনার কোনো শব্দ পাচ্ছি না। এক চোখ একটু খুলে দেখে রসগোল্লা মতো চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। যদি বাসায় গিয়ে বিয়ে সম্পর্কে কিছু বলেছেন তো আজকে তো শুধু নমুনা দেখালাম, পরে বুঝবেন কি করি। মনে থাকে যেন, বলেই দূরে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। আপনাকে নিয়ে যেতে বলেছে, আমি যাব না। ওকে। এত জোর করব না, পড়ে আবার যদি যেতে রাজি হয়ে যায় তাহলে সব প্ল্যান শেষ। মনে মনে কথাগুলো বলেই বাহিরে চলে আসি। খুশি লাগতেছে, নিজের ইচ্ছে মতো থাকতে পারো কয়েকদিন। কয়েকদিন কি আমি আসবই না আর এই বাসায়। আমাদের বাসা থেকে আসা গাড়িগুলো চলে গিয়েছে, শুধু একটা প্রাইভেট কার আছে। গিয়ে দেখলাম মিনতি অপু দুজন পিছনে বসা, আমি গিয়ে তাই ড্রাইভার আঙ্কেল এর সাথে বসলাম। আমাকে দেখেই মিনতি জিজ্ঞেস করল, মিহি তোর আসতে এত সময় লাগলো, অভ্র ভাইয়া কোথায়? যাবে না? তুই জোর করে নিয়ে আসবি না? আমি এত জোর করতে পারবো না। ইচ্ছে হলে তুই জোর করে নিয়ে আসো। মিনতি জোর করে ও লাভ হবে না, ভাইয়া যেহেতু বলেছে যাবে না, তাহলে যাবেই না। এই ড্রাইভার আঙ্কেল লুঙ্গি ড্যান্স গানটা ছাড়ুন তো। তুই কি পাগল হয়ে গিয়েছিস মিহি? চুপ করে বসে থাকলে থাক, নয়তো জামাই নিয়ে গাড়ি থেকে বের হয়ে যা। বেয়াদব মেয়ে, তুই তোর জামাইয়ের দিকে মন দে। আমাকে আমার মতো থাকতে দে মিনতি। বাহিরে দাঁড়িয়ে আছি, মিনতিকে আর জিজুকে বরণ করে নিচ্ছে আম্মুরা। এই নিয়ম তো জানা ছিল না আগে। মেয়ের বাড়িতে আসলে ও কি আবার একইভাবে বরণ করে ঘরে তুলে? যাই হক, ভালোই লাগছে। কি রে মা, অভ্র কোথায়? বাবার ডাকে ভাবনার জগৎ থেকে বের হলাম। আসেনি বাবা? সে কি কথা, তুই না নিয়ে আসলি কেন? আসলে আসবে না, আসলে নাই বাবা, ক্ষুধা পেয়েছে অনেক, আমি রুমে ঢুকে খাবো বলেই রুমে চলে আসলাম। রুমে এসে দ্রুত একটা টি শার্ট আর প্লাজো পরে খাওয়ার রুমে গিয়ে মাকে জড়িয়ে ধরি। কিন্তু মা আমার সাথে কথা বলে না। মা শুনো না, আমার লক্ষ্মী মা শুনো। মা, আমি তোমার একটা তো ছোট মেয়ে, কেন রাগ করে আছো? মা আমার কলিজা না, তুমি আমার জান প্রাণ, আমার মা। মা কথা বলো, মা অমা। যখন আমাদের মান সম্মান নিয়ে খেলা করেছিলি তখন এগুলো মনে ছিল না। মা, বিশ্বাস করো আমি ইচ্ছে করে কিছু করেনি। হে, এমনি হয়ে গেছে। মাকে এমন রেগে থাকতে দেখে আমি কান্না করে মায়ের পা জড়িয়ে ধরি। সাথে সাথে মায়ের রাগ শেষ হয়ে যায়। আমাকে উঠিকে কপালে চুমু একে দেয়। মা, ক্ষুধা লাগছে অনেক, খেতে দাও। ওই বাসা থেকে কি না খেয়েই চলে এসেছিস? না, খেয়েছি অল্প। বেশি খেলে তো বলবে এই মেয়ে বেশি খায়। খাওয়া নিয়ে নিয়ে লজ্জা নেই মা? আর তুই এগুলো কি পড়েছিস? বাসা ভর্তি মেহমান, আর নতুন জামাইয়ের সামনে তুই এসব পরে যাবি? তো কি হয়েছে? যা এখন গিয়ে চেঞ্জ করে আয়, নয়তো খেতে দিব না। মা, ন্যাকামো করে কোনো লাভ নেই। সকালে পরব নে, আর আমি এখন থেকে এগুলোই পরব। খেয়ে নিয়ে শুয়ে পড়লাম আমার রুমে, আজকে শান্তিতে ঘুমাব। ভাবতে ভাবতেই মিনতি রুমে ঢুকল। এই যে অভ্র তোর জন্য এইটা পাঠিয়েছে, মানে অপুর কাছে দিয়ে দিয়েছে। তো আমি কি করব? কি পাঠিয়েছে দেখবে তো। মিনতি বেডের পাশে রেখে চলে গিয়েছে।
আদিক্ষেতা দেখে বাঁচি না, সামনে ছিলাম যখন তখন তো দিতে পারত। মানুষকে বুঝাচ্ছে উনি কেয়ারিং হাজবেন্ড। উঠে লাইট অন করতেই দেখলাম একটা বক্স রেপিং করা। খুলতে বসে গেলাম, গিফট দেখলে না খুলে থাকা যায় নাকি? রাত তো অনেক হয়েছে, এর মধ্যে মিহির এত জোরে চিৎকার শুনে সবাই মিহির রুমে চলে এসেছে। এই কি হয়েছে তোর? কিছু না মা। তাহলে গরুর মতো চেঁচাচ্ছিলি কেন? কিছু না মা, যা তো এখন রুম থেকে। থাপ্পড় মারবো একটা। ভয় পেয়েছিস কি? আমি কি তোর সাথে ঘুমাবো? না, আমি ভয় পাইনি, যাও। বলেই শুয়ে পড়লাম। আমাকে শুয়ে পড়তে দেখে আম্মু চলে গেল। উঠে ফোনটা হাতে নিলাম। আমি ফোনটা কয়েক মাস আগে হারিয়ে গিয়েছিল পরে, আর আব্বু ফোন কিনে দেয়নি। অনেক দিনের আশা পূরণ হয়েছে। অভির সাথে কথা বলাটাও সহজ হয়ে গিয়েছে। দেখি অভিকে একটা কল দিয়ে। কতদিন পর অভির সাথে কথা বলবো বলেই অভির নম্বরটা উঠিয়ে কল দিলাম। কিন্তু কল ধরল না। কয়েকবার কল দিলাম, রিসিভ করল না। হয়তো ঘুমিয়ে পড়েছে। কালকে সকালে কথা বলবো। ফ্রেশ মুডে একটা ঘুম দিলাম। ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে ফোনের দিকে না তাকিয়ে রিসিভ করলাম। বুঝতে পারলাম অভির কণ্ঠ। অভি, আমি মিহি। কেন কল দিয়েছ তুমি আমাকে? বিয়ে তো করে নিয়েছ, আমি বেঁচে আছি নাকি মরে গিয়েছি তা দেখতে কল দিয়েছ মিহি। অমন করে বলছো কেন অভি? আই লাভ ইউ বাবু। তোমাকে কথা দিচ্ছি কিছু দিন সময় দেও, আমি তোমার কাছে চলে আসব। সত্যি জানু? কবে চলে আসবে? আমি তোমার কাছে যেতে চাইলে সবকিছু ভুলে তুমি আমাকে গ্রহণ করবে তো? তুমি ওই বজ্জাত লোক মানে তোমার জামাইয়ের থেকে দূরে থাকবে। ওই লোক তো তোমাকে স্পর্শ করেনি, তাই না মিহি? হে, আমি 6 মাস পর তোমার কাছে চলে আসব, তুমি শুধু এই কয়টা দিন অপেক্ষা করো। তোমার জন্য আমি সারা জীবন অপেক্ষা করব মিহি, লাভ ইউ। অনেকক্ষণ দুজন কথা বললাম। মনটা ফুরফুরা হয়ে গেল। আর অভ্রদের বাড়িতে যেতে ইচ্ছে করছে না। অভি আমাকে খুব ভালোবাসে, না হয় কি বিয়ের পর ও আমাকে নিতে চায়। আমি অভিকে বিশ্বাস করে তাহলে ভুল করেনি। এসব ভাবতে ভাবতে উঠে ফ্রেশ হয়ে নেই। জামা চেঞ্জ করে নিচে গেলাম। গিয়ে দেখলাম অপু মানে জিজু বসে আছে আর আমার কাজিনদের সাথে গল্প করছে। জিজু আজকে আবার নতুন করে গেট ধরা থেকে শুরু করে জুতা চুরি সব হবে। ওই দিন আমি কিছুই করতে পারিনি আর টাকার ভাগটাও পাইনি। কি বলে আমার বড় ভাবি? কিসের ভাবি? আমি এই বিয়ে মানি না। তাই নাকি? আজকে বাসায় যাওয়ার পরই বুঝবেন ভাবি। এই ভাবি ভাবি করবে না, জিজু টাকা বের করেন, না হয় খারাপ হবে। ভাবি তো দেবরের পক্ষে থাকার কথা, আপনি বিপক্ষে কেন অবস্থান নিচ্ছেন ভাবি? আমি কারো ভাবি না, বুঝলেন? আপনার হনুমান মার্কা ভাই ভাইয়ের বউ হতে বইই গেছে। বলেই উঠে চলে আসলাম। আজকে অভ্রদের বাসায় চলে যাবে মিনতি অপু, তাই অভ্রদের বাসা মেহমান আসছে। আমি একবার ওর রুম থেকে বের হয়নি, রুম লক করে বসে বসে অভির সাথে কথা বলছি। কিছুক্ষণ পর পর আম্মু আব্বু মিনতি এসে দরজা ধাক্কাচ্ছে। আমি একটাও কথা বলিনি। আজকে যাই হক, আমি অভ্রদের বাসায় যাচ্ছি না। আমি আর কোনো মতেই অভ্রের কাছে যাব না। আজকে ওরা না যাওয়ার আগে রুমের দরজাও খুলব না। অভি, তুমি টেনশন করো না, আমি অভ্রদের বাসায় যাব না। তাহলে চলো আজকে সন্ধ্যা 7টার দিকে তোমাদের বাড়ির পেছনে দেখা করি। তুমি রান্নাঘরে আসবে, তুমি রান্নাঘরের ভেতরে থাকবে, আমি পিছনের সাইডে। ঠিক আছে অভি। সাথে কাউকে নিয়ে এসো না, তাহলে কিন্তু সমস্যা হবে। আচ্ছা। মিহি ভালো হচ্ছে না কিন্তু,
দরজা খুল নয়তো ভেঙে ফেলব। আম্মু আমি ওই বাসায় যাব না, অযথা রাগ দেখাচ্ছ কেন? তোর বিয়ে হয়েছে মিহি, ভুলে যাস না। এই বিয়ে আমি মনে রাখতে চাই না। তোর সাহস থাকলে দরজা খোল। মিনতি অপু চলে গেলে খুলব, এর আগে খুলব না। এটাই তোর শেষ কথা। হুম। মা আর কিছু না বলে চলে গেল। দরজার লক খুলে আমি 7টার অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ কালকে রাতে ঘুম কম হয়েছিল। 7টার কিছুটা আগে এসে মিহিদের বাড়ির পেছনে দাঁড়িয়ে আছে অভ্র। হঠাৎ একটা ছেলেকে দেখে মিহিদের রান্নাঘরের দিকে এগিয়ে যাচ্ছে। অভ্র ধীরে ধীরে এগিয়ে যায়, যেই পর পর কয়েকটা থাপ্পড় দিয়ে দেয়। অভি অভ্রের শার্টের কালারে ধরে ফেলে, এতে আরো রাগ বেশি হয়। আবার থাপ্পড় দিতে গেলেই কেউ পিছন থেকে অভ্রের হাত ধরে ফেলে। অভ্র কি করছো তুমি? আন্টি ও মিহির সাথে কথা বলে এখনও। মিহির মা এসে থামায় ওদের। অভ্রের সামনে এসে দাঁড়িয়ে অভিকে সরিয়ে দেয়। বাবা আমার মেয়েটা দোষী, এই ছেলে না। অভি তোকে কতবার নিষেধ করা হয়েছে মিহির সাথে যোগাযোগ বন্ধ করে দিতে। কান খুলে শুনে রাখো, মিহির বিয়ে হয়ে গিয়েছে। মা ওকে বলে দেন, আবার যদি মিহির আশেপাশে দেখেছি তাহলে ওর গায়ে চামড়া থাকবে না। মিহিকে কিছু বলে না বাবা, আমার মেয়েটা একেবারে বাচ্চাদের মতো করে বুঝানা এখন ও কোনটা ভালো কোনটা খারাপ। সব সময় ছেলে মানুষই করে। ও নিজে ও জানে না ওর ভবিষ্যৎ কি। নিজের ভালো মন্দটা খুঁজে না। তুমি একটু মানিয়ে নিও বাবা। অভ্র চুপ করে থাকে, কোনো কথা বলে না। বুঝাই যাচ্ছে বেশ রেগে আছে। অভ্র চলো বাসায় বলেই অভ্রের হাত ধরে টেনে রুমে নিয়ে যায়। বাপ তুমি বসো, আমি খাবার রেডি করছি। আন্টি মিহি কোথায়? ওর রুমেই আছে, বাম দিকে যে রুমটা ওইটায়। অভ্র সোজা মিহির রুমে যায়, গিয়ে জোরে দরজা বন্ধ করে দেয়। রুমের লাইটটা অন করতেই দেখে মিহি বিছানায় গুটিসুটি মেরে শুয়ে আছে। নিজের উপর ভারী কিছু অনুভব হল, সাথে নিঃশ্বাস নিতে ও কষ্ট হচ্ছে। ধাক্কা দিয়ে কাউকে অভ্রকে সরিয়ে দেয় মিহি। অভ্রকে দেখে চোখ দুটো বড় বড় করে তাকায়। অভ্র এখানে কেন? আর এটা কি করল অভ্র? অভ্র আবার মিহির সামনে এসে অভ্রের হাত দিয়ে মিহির মুখ চেপে ধরে। সারাদিন খুব প্রেমলীলা দেখিয়েছিস অভির সাথে। আমি কি করেছি তা অভ্র কিভাবে জানে? ভয় আমার গলা শুকিয়ে যাচ্ছে, আল্লাহ আমাকে বাঁচাও। অভ্রের এমন ভয়ার্ত মুখখানা দেখে মিহি জ্ঞান হারানোর অবস্থা। মিহির চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু এতে অভ্রের কোনো ভ্রুক্ষেপ নেই। ন্যাকা কান্না বন্ধ কর। তোর কি মনে হয় আমি তোকে ফোনটা এমনি দিয়েছি? ফোন দিয়েছি তোকে তুই কেমন তা দেখার জন্য। কি দেখেছেন? এমন সিস্টেম করে দিয়েছি তোর ফোনে কল আসার আগে আমার ফোনে কল আসবে। সব কথা আমি শুনেছি। আর একদিন এই মুখে ওই ছেলের নাম উচ্চারণ করলে তোর মুখে গুলি করে দিব। কেন আপনার এত লাগে? বিয়ে করেছেন নামে আমাকে আপনার রুমে পর্যন্ত থাকতে দেন নাই, ভালো করে মুখ দিয়ে একটা কথাও বলে না। 6 মাস পর তো ছেড়েই দিবেন, আমার যা ইচ্ছা করব আপনার কি? এই 6 মাস কি 6 সেকেন্ড ও আমার কথা ছাড়া এক পাও নিচে ফেলবেন না, মনে রাখবেন। পারবো না আপনার কথা শুনতে। কেন বিয়ে করেছেন আমাকে? আমার জীবনটা নষ্ট করে দিয়েছেন। কান্না করতে করতে মিহি কথাগুলো বলল। আরও করব। ফোন নিলাম না, কারো সাথে কথা বলার আগে এটা ভেবে নিয়েন আমি সব শুনছি। মিহি মাথা নিচু করে বসে আছে, উঠছে ও না, আবার প্লাজো আর টি শার্ট পরেছে। বাচ্চাদের মতো চুলগুলো দুই পাশ দিয়ে জুটি করে রেখেছে। অভ্র এবার মিহির দিকে ভালো করে তাকালে পুরো বাচ্চাদের মতো দেখাচ্ছে।
গুটিসুটি মেরে বসে আছে একটুখানি জায়গাতে। রেডি হয়ে নিন। যাব না। জানতাম, তাই তো আপনার কথাগুলো ফোনে রেকর্ড করে রেখেছি, যাই আঙ্কেলকে শুনিয়ে আসি। এই না, যাব না। রেডি হন। যেতে ইচ্ছে করছে না। তাই, আচ্ছা যাই, আমি সবাইকে শুনিয়ে বাসায় চলে যাব। ধুর, যাচ্ছি তো। না না থাক, আপনি কেন যাবেন? আপনার যেতে হবে না, আমি বরং সবাইকে রেকর্ডগুলো শুনিয়ে বাসায় চলে যাব। যাব আমি আপনার সাথে, বলছি তো, এত কথা বলেন কেন? বলেই মিহি বেড ছেড়ে উঠতে যাবে, পরক্ষণেই মনে হল এই পোশাকে কি অভ্রের সামনে দিয়ে যাবে? এতক্ষণ তো কাঁথা দিয়ে পুরো শরীর ডেকে রেখেছিল, তাই বলল, আপনি অন্য রুমে যান। কেন? আমি যেতে বলছি তাই। যাব না। তাহলে আমিও উঠব না। কেন মিহি? এমনি যান, আপনি অন্য রুমে যান। এই আম্মু উনাকে। এর আগে অভ্র মুখ চেপে ধরল। এত আম্মু আম্মু করেন কেন? যাব না বলছি, যাব না। আন্টি, আসলে সোজা সব বলে দিব আন্টিকে, প্রমাণ সহ। অভ্রের সামনে দিয়ে যেতে অনেক লজ্জা লাগতেছে। হঠাৎ কাঁথা সরিয়ে আমাকে কোলে তুলে ওয়াশরুম নিয়ে গেল। এত লজ্জা পাচ্ছেন কেন? আমি আপনার স্বামী হই, মনে রাখবেন। মুখে বললে স্বামী হওয়া যায় না অভ্র চৌধুরী। আমাকে শাওয়ারের নিচে নামিয়ে উনি চলে যেতে নিলেন, আমি উনাকে শক্ত করে জড়িয়ে ধরে শাওয়ার অন করে দিলাম। উনি আমাকে ছাড়ানোর চেষ্টা করছে। এক পর্যায়ে আমি বাধ্য হয়ে ছেড়েই দিয়েছি, অভ্রের সাথে না পেরে। এতক্ষণ পুরোপুরি না হক অর্ধেক ভিজে গেছে। এভাবে তো বাসায় যেতে পারবে না। খুশিতে নাগিন ড্যান্স দিতে মন চাচ্ছে। অভ্র আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে অন্যদিকে তাকিয়ে আছি। এটা কি করলেন আপনি? আপনি না এখন বললেন স্বামীর সামনে লজ্জা পেতে নেই, তাই একটু জড়িয়ে ধরলাম। আমি এখন এইভাবে বাসায় যাব কি করে? কেন? এইখানে থাকলে সমস্যা কি? এইখানে থাকার জন্য এমন করেছেন, তাই না? বুঝেছেন তাহলে, আমি বাহিরে যাচ্ছি। বাবার লুঙ্গি এনে দিচ্ছি, পেরে নিয়েন। এটা বলে বের হয়ে চলে আসলাম। আমার সাথে খারাপ ব্যবহার করার শাস্তিটা দিলাম। মজাই লাগতেছে। উনি অনেকটুকু ভিজলে আমি বেশি ভিজি নাই, তাই বাহিরে চলে আসলাম। আম্মুর রুমে ড্রেস চেঞ্জ করে নিলাম। বাবার লুঙ্গি আনতে যাব, অমনি সামনে আম্মু পড়ল। কিরে অভ্র কোথায়? আছে বাথরুমে। কেন, কি হয়েছে? আমি লুঙ্গি হাতে নিয়ে বললাম, কয়েকদিনে বিয়ের তালে পড়ে যে খাওয়া খেয়েছে, হয়তো ডায়রিয়া করেছে। কি বলিস এসব? আরে বলো মা। ডায়রিয়া না করলে কি আর আমাকে লুঙ্গি নিতে পাঠায়? কি বলিস? তোর বাবাকে কল দিয়ে বলবো ডাক্তারের সাথে কথা বলে ওষুধ নিয়ে আসতে। আরে মা, আমার মনে হচ্ছে ডায়রিয়া অভ্রের করিনি, তোমার করেছে। তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? আরে জামাই প্রথমবার শ্বশুর বাড়ি এসেছে, ওর ভালো মন্দ দেখতে হবে না? আচ্ছা মা, আর ভাবতে হবে না, তুমি রান্না করো গিয়ে। আর এক মুহূর্ত দাঁড়ালাম না। আবার কি নাকি প্রশ্ন করে কে জানে। রুমে ঢুকতেই অভ্র ওয়াশরুমের দরজা ফাঁক করে বলে, লুঙ্গি আনতে গিয়েছিলেন নাকি ভারতবর্ষে ঘুরতে গিয়েছিলেন? তা যায়নি, তবে ইচ্ছে আছে কাশ্মীর যাওয়ার। আমার লুঙ্গি দিয়ে পরে যেখানে ইচ্ছে চলে যান। উনাকে লুঙ্গি পরে বের হতে দেখে আমার বড্ড হাসি পাচ্ছে। মুখ টিপে টিপে হাসছি। দেখে মনে হচ্ছে লুঙ্গি পরেছে খুব কম। এই আপনি হাসছেন কেন? আপনাকে অনেক সুন্দর লাগছে তো, তাই। এর থেকে ভালো কিন্তু আমি লুঙ্গি পরাতে পারি। এই না না, আপনি আমার কাছে আসবেন না।
আর আপনি কাকে লুঙ্গি পরিয়ে দিতেন যে আমার থেকে আপনি মেয়ে হয়ে ভালো পারেন? আমাদের ভাই নাই তো আমি অনেক সময় লুঙ্গি পরে মা বাবার সামনে গিয়ে বলতাম তোমাদের ছেলে আমি। ওই খেলার ছলে শিখা হয়ে গিয়েছে। আর আপনার কাছে যাবে কে শুধু বললাম আর কি। আমি ওই সময় ওয়াশরুম থেকে বের হয়েই জামা চেঞ্জ করে নিয়েছিলাম, আম্মুর রুমে গিয়ে একটা 3 পিস পরে নিয়েছি। আপনি কি বাসা থেকে জামা নিয়ে আসেননি? না। কেন? আমার বাসায় জামা আছে, তাহলে আনবো কেন? বাবার বাড়িতে এসে আগের জামা কাপড় পরলে তো বলবে আমি কিছুই কিনে দেইনি। কেউ বলবে না। এত অধিকার বা মায়া কোনোটা দেখিয়ে লাভ নেই, কয়েকদিন পর তো আলাদাই হয়ে যাব, তাই নিজেদের মতো করেই চলে উচিত মিস্টার অভ্র। কথাটা বলে আম্মু কাছে চলে আসলাম। রান্নাঘরে এসে বসলাম। আমাদের মাটির চুলায় রান্না হয়। আম্মুর হাতের রান্নারও তারিফ করা লাগে। রান্না শেষ, অভ্রকে নিয়ে খেতে যা। আমি পারবো না, তুমি ডেকে আনো। তা বললে কি হয় নাকি? উঠে খাওয়ার রুমের দিকে যেয়েই আম্মু অভ্রকে ডাকল। দেখলাম বাসার বাহিরে থেকে ভিতরে আসতেছে। কোথায় গিয়েছিলে বাবা? গাড়িতে একটা ট্রি শার্ট ছিল, তা আনতে। ওহ, তা বাবা এখন তোমার কি অবস্থা? একটা স্যালাইন বানিয়ে আনব। খাবে তুমি? আর তোমার শ্বশুরকে বলবো ওষুধ আনতে। আন্টি, এগুলো দিয়ে আমি কি করব? আর কিসের ওষুধ? আম্মুর কেন এখন এটা বলতে হবে? মিহি, আজকে তুই শেষে। চলবে।